সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা আছেন একাত্তর সংযোগে। কথা বলছি আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর খবরে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে, জল্পনা শুরু হয়েছে বিশেষজ্ঞ মহলেও। প্রশ্ন উঠছে, রাইসির মৃত্যু কি শুধুই দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা? ইসরায়েলের কোনো ভূমিকা এখানে আছে কিনা একটু জেনে নেব বিস্তারিত সহকর্মী মনিরুজ্জামান বাবুর কাছ থেকে। চিরশত্রু ইসরায়েল সহ পশ্চিমাদের চক্ষুশূল ছিলেন মধ্যপ্রাচ্যের জাঁদরেল নেতা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার পরও কখনো মাথা নত করেননি, রাজি হননি আপোষেও। অনেকেই প্রশ্ন তুলেছেন, রাইসি এই মৃত্যু এটি নেহায় দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের বুকে কাঁপন ধরানো একমাত্র ব্যক্তি ছিলেন ইব্রাহিম রাইসি। তাকে সরিয়ে দিতে পারলে মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলের দিকে মিসাইল তাক করার মতো আর কেউ নেই, তা ভালো করেই জানেন বেনিয়ামিন নেতানিয়াহু। কট্টর ইসরায়েল বিরোধী হিসেবে আজীবন পরিচিত ছিলেন রাইসি। গত অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ইসরায়েল সংঘাতের পর থেকে আরও বেড়েছিল সেই বিরোধিতা। চলতি বছরের এপ্রিল থেকে শুরু হয় দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত। 1 এপ্রিল দামাস্কাসে ইরানের দূতাবাসে হামলায় নিহত হন বেশ কয়েকজন কর্মকর্তা। সেই হামলার নেপথ্যে ইসরায়েলের হাত রয়েছে বলে দাবি করে ইরান। তার পাল্টা জবাবে 13 এপ্রিল ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সন্দেহের আঙ্গুল যাচ্ছে যুক্তরাষ্ট্রের দিকেও, কারণ একমাত্র ইরানের কারণেই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রভাব কমেছে ওয়াশিংটনের। সেখানে জায়গা করে নিচ্ছে যুক্তরাষ্ট্রের চরম শত্রু চীন। এছাড়া কাসেম সোলাইমানির মতো প্রভাবশালী জাঁদরেল নেতাকে হত্যা করতে একটু বুক কাঁপেনি। এমনকি বারবার হুঁশিয়ারি দিয়েও ইরানকে পরমাণু কর্মসূচি থেকে ফেরাতে পারেনি যুক্তরাষ্ট্র। ফলে রাইসিকে টার্গেট করতে পারে বাইডেন প্রশাসন, সেই শঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। এদিকে রাইসির দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই এই নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদপত্র দ্য ইকোনমিস্ট। সেখানে বলা হয়, দীর্ঘদিন ধরে ইরানে সক্রিয় রয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। কিন্তু ইরানের রাষ্ট্রপ্রধানকে টার্গেট করবে মোসাদ, সেই সম্ভাবনা খুবই কম বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। বর্তমানে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে রাইসির মৃত্যু আঞ্চলিক স্থিতি অবস্থা অনেকখানি নষ্ট হবে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা। মনিরুজ্জামান বাব। আবারও আলোচনায় ফেরত যেতে চাই। আমাদের সঙ্গে তেহরান থেকে যুক্ত আছেন ডক্টর সোহেল আহমেদ এবং আমাদের সাথে যুক্ত আছেন এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী। ডক্টর সোহেল আহমেদ, যেটি দ্য ইকোনমিস্টের প্রতিবেদনের কথা যদি বলি, সেখানটায় বলা হয়েছে যে ইরান এবং ইসরায়েলের যে ঐতিহাসিক বৈরী সম্পর্কের প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট থেকে বলা হয়েছে কিছু ইরানির সন্দেহ যে এই দুর্ঘটনার পেছনে ইসরায়েল জড়িত থাকতে পারে। ইরানের ভেতরে কি এই নিয়ে কোনো রকম কোনো কথাবার্তা হচ্ছে কিনা? না, ইরানের ভেতরে এ নিয়ে আলোচনা আমি এখন পর্যন্ত শুনিনি। রাষ্ট্রীয়ভাবে তো নয়, অর্থাৎ গণমাধ্যমে রাষ্ট্রীয়ভাবে তো দুর্ঘটনার কথা বলাই হয়েছে। দুর্ঘটনার কথা বলা হচ্ছে। জনমনে এ ধরনের যদি আশঙ্কা থেকে থাকতে পারে, তবে আমার কাছে মনে হয় যে এ ধরনের এত রিস্কি কোনো পদক্ষেপে ইসরায়েল যাবে না। এর কারণ হলো, তারা 14 এপ্রিল ইরানের যে সক্ষমতা দেখেছে, তারা যদি এটা বুঝতে পারে কখনো, যদি এই ঘটনার পেছনে তারা থেকে থাকে বা এটা ফাঁস হয় এবং ইরান যদি সেটা জানতে পারে, তাহলে এর প্রতিশোধ যে কতটা চরম হবে সেটা তো ইসরায়েল ভালো করে জানে, আমেরিকাও জানে। সেটা তারা ইরানের অভ্যন্তরীণ রাজনীতির যদি আমরা আসি, সেখানে হত্যা ষড়যন্ত্রের কোনো প্রেক্ষাপট আছে কিনা, এবং যেটি আমরা শুনেছি যে আয়াতুল্লাহ আলী খোমেনি সর্বোচ্চ নেতা, তার পরবর্তীতে উত্তরসূরি হওয়ার কথা ছিল ইব্রাহিম রাইসির, এরকম একটি খবর কিন্তু বিভিন্ন গণমাধ্যমে পাচ্ছি। কিন্তু খামেনির যে ছেলে, তিনিও বাবার মসনদে বসতে চান। এটি কোনো রকম মানে এই ধরনের কোনো বিষয় বা দ্বন্দ্বের কোনো জায়গা রয়েছে কিনা? না, এ ধরনের দ্বন্দ্বের কোনো আশঙ্কাই নেই। এখানে এ ধরনের কোনো কথাই কখনো উঠেনি যে ইরানের সর্বোচ্চ নেতার ছেলে পরবর্তী সর্বোচ্চ নেতা হবেন। কারণ এই সম্ভাবনা বা আশঙ্কা যেটাই বলেন খুবই কম। কারণ হলো,
ইরানের যে বিপ্লবের প্রধান নেতা ইমাম খোমেনি, যিনি মারা গেছেন, মরহুম ইমাম খোমেনি, তিনি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন যে আমার পরিবারের কোনো সদস্য বড় কোনো পোস্টে যেতে পারবে না। তিনি সেটার ডকুমেন্টও আছে। এ কারণে আপনি দেখবেন যে ওনার নাতি নাতনি এরা বড় কোনো পদে নাই। ঠিক ওনারই উত্তরসূরি হলেন এই বর্তমান আয়াতুল্লাহ খামেনি, অনেকটা সে ধরনের একটি নীতি অনুসরণ করেন। সে কারণে আমি যতটুকু বুঝি, এখানে থেকে বুঝেছি, এই সম্ভাবনা একেবারেই নেই। যদি কেউ বলে একেবারে এটা শত্রুতা থেকে এক ধরনের মানে অপপ্রচারের অংশ। ইশফাক ইলাহি, ইরানের বলুন। আপনি যেটা বললেন যে ইব্রাহিম রাইসির পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার একটা সম্ভাবনা ছিল, সেটা থাকতেই পারে। যদি এই সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনা তৈরি করে দিয়েছে আয়াতুল্লাহ খামেনি। কারণ তার যদি সবচেয়ে ঘনিষ্ঠ 2-3 জন ব্যক্তি থাকে রাজনীতিতে, একজন ছিলেন এই রাইসি, ইব্রাহিম রাইসি। ফলে ওনার দিকে কখনোই অঙ্গুলি নির্দেশ করা যাবে না, কারণ ওনারই সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি, বন্ধু। ওনার ব্যাপারে অনেক প্রশংসা। জি জি জি, ইশফাক ইলাহি চৌধুরী, আপনার কাছে কি মনে হয়, এবং আপনি এখানে কোনো ষড়যন্ত্র তত্ত্বের অস্তিত্ব দেখেন কিনা? জি, ঠিক আছে। আমার প্রথম ইয়ে হচ্ছে আপনাদের যে বিশ্লেষণটা, যেটা সোহেল সাহেব ঠিকই বললেন, ইটস মোর অফ এ মন গড়া আমাদের বাংলাদেশি কনস্পিরেসি থিওরিস্ট, বুঝি। তো এখন এই যে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর একটা ব্ল্যাক বক্স আছে, ফ্লাইট রেকর্ডার যাকে বলে, সেগুলো উদ্ধার হয়েছে এবং আমরা ওর সবকিছু জানবো, এবং এই এয়ারক্রাফটের যেসব পার্টস সেখানে আছে সেগুলো উদ্ধার করা হবে। যদি এখানে কোনো ধরনের স্যাবোটাজ হয়ে থাকে, কোনো ধরনের অন্তর্ঘাতমূলক তৎপরতা, সেগুলো প্রকাশ পাবে। কিন্তু তার আগে এসব কথা কোনো অর্থহীন। না না, দ্য ইকোনমিস্ট একটি প্রতিবেদন করেছে। আমি আরেকটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে যে ইরানের যে পাওয়ার স্ট্রাকচারটা এত সলিড যে ওখানে আপনার ইভেন রাইসির মৃত্যু অথবা ইভেন খামেনি ডিপার্চার কিন্তু মূল রাষ্ট্রীয় যে পলিসি সেখানে খুব বড় ধরনের পরিবর্তন আনবে না। সুতরাং একজন ব্যক্তি এখানে ইম্পর্টেন্ট নয়। দেখবেন আপনি স্মুথ পাওয়ার ট্রান্সফার হবে, ইলেকশন হবে, আরেকজন আসবে এবং রাষ্ট্রযন্ত্র চলতেই থাকবে। সুতরাং আমি একজনকে শেষ করে দিলেই যে একদম ওই যে বললো যে আর শত্রুহীন হয়ে যাবে, এমন কথা নয়। The policy will remain the same. হয়তো খুব সাবটল চেঞ্জেস হতে পারে, সময়ের পরিবর্তনের সঙ্গে রিলেশনশিপের পরিবর্তন হয়, কিন্তু কোন এক ব্যক্তি বিশেষের উপরে সেটা নির্ভর করবে না। আর ইরানের ক্ষেত্রে আসলে তেমনটি নয়, এবং সেখানে আমি একজন মানে এয়ারফোর্স রিটায়ার্ড হিসেবে আমি বলতে পারি ইনসিডেন্টের সম্ভাবনাটাই সব থেকে বেশি আবহাওয়াগত কারণ হতে পারে, এবং আমি মনে করি যে এয়ারক্রাফটের মেইনটেনেন্সেরও প্রবলেম হতে পারে। এবং আরেকটা জিনিস হচ্ছে, যখন অত্যন্ত দক্ষ পাইলট থাকে, যে উনি যে রিস্ক গুলো নেয় সেগুলো কিন্তু হয়তো কম দক্ষ হলে সেটা নিত না। এখানে একটা ইয়ে হয়ে যায় আর কি, মানে অনেক ক্ষেত্রে এরকম দেখা গেছে যে একদম খুবই ক্যাপ্টেন সিজন নিয়ে কিন্তু উনি ভুল করেছেন। তো এগুলো আমরা কিছুদিন পরেই জানতে পারবো। এই মুহূর্তে আমাদের মর্মাহত এবং সমবেদনা প্রকাশ সেটা অবশ্যই। আমি একটু প্রতিবেদনটি নিয়ে বলি। দ্য ইকোনমিস্ট আসলে একটি প্রতিবেদন করেছে, টাইমস অফ ইন্ডিয়াও সেটি নিয়ে তারা প্রতিবেদন করেছে, এবং সেটির আলোকেই আসলে যেমনটি আবার বলাও হচ্ছিল যে মোসাদ সক্রিয় রয়েছে, কিন্তু মোসাদ কখনোই কোনো সরাসরি ইরানের রাষ্ট্রপ্রধানের উপরে ধরনের হামলার ঘটনা ঘটায়নি। কিন্তু এই আলোচনাটি আন্তর্জাতিক গণমাধ্যমেই কিন্তু চলছে। জি, আপনার কাছে আরেকটি বিষয়, যেটি আমরা জানি যে ইরানে আসলে ক্ষমতা পরিবর্তনের সাথে খুব একটা পরিবর্তন আসবে না, কিন্তু মধ্যপ্রাচ্যের যে অবস্থা, তাতে কি রাইসের মৃত্যু মধ্যপ্রাচ্যের ইরানের সাথে হিজবুল্লাহ, হুথি এবং হামাস ওদিকে সেই সব বিষয় মিলে কোনো ধরনের প্রভাব কি ফেলবে, কি মনে হয়? এখন তো ধরেন আপনার হামাস যদি ওখানে যুদ্ধবিরতি হয়, আসলে সব সংঘাতেরই একদিন শেষ হয়। যুদ্ধবিরতি হলে সেখানে কি পরিবর্তন হবে এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে মধ্যপ্রাচ্যে কিন্তু তাদের মধ্যে একটা ক্ষমতার ইয়ে চলছে। সৌদি আরব একদিকে আর ইরান একদিকে। বর্তমানে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব না থাকলেও কিন্তু ক্ষমতার দ্বন্দ্ব একটা আছে, সেটা চলবেই। কারণ একদিকে আমি বলবো যে ইরান যেমন একটা শিয়া বেল্ট বলে, শিয়া বেল্ট ভার্সেস সুন্নি বেল্ট,
সুতরাং ওখানে আপনার সৌদি যে যুবরাজ, উনি তার ইনফ্লুয়েন্স এবং তার যে ক্ষমতা, এই যে এবং ইরান যেটা করছে প্রক্সি ওয়ার হুতি দিয়ে আপনার ইয়েমেনে করছে, লেবাননে করছে, হামাস দিয়ে আপনার ইয়ে করছে, এই দ্বন্দ্বটা অত সহজে যাবে না। এটা অনেক বিগ পাওয়ার গেইন। মধ্যপ্রাচ্যের ক্ষমতা কার, তুরস্ক সেখানে একটা থার্ড প্লেয়ার। এককালে ছিল ইজিপ্টের হাতে সমস্ত, নাসের যখন জীবিত ছিলেন সমস্ত মধ্যপ্রাচ্যের এগুলো নাসেরের হাতে ছিল, ইজিপ্ট সব থেকে বড় রাষ্ট্র, কিন্তু সেটা সরে গেছে। এখন যে দ্বন্দ্ব যেটা আছে, সংঘাত নয়, বাট আমি বলবো যে কে কে মধ্যপ্রাচ্যকে লিড দিবে, সেখানে ইরান এবং সৌদি আরবের দুটা ক্ষমতা, এই দ্বন্দ্ব চলতে থাকবে আমি নিকট ভবিষ্যৎ পর্যন্ত। তারপরে কি হয় আমরা কেউ জানি না। জি, ডক্টর সোহেল আহমেদ, ইরানের যে সংবিধান অনুযায়ী 50 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা, এবং যিনি ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি এখন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন, এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এখন যিনি দায়িত্ব পালন করবেন তার নাম ঘোষণা করা হয়েছে। এখন আসলে এই নির্বাচন প্রক্রিয়া নিশ্চয়ই ঠিক সময় মতোই অনুষ্ঠিত হবে। তার পরবর্তীতে প্রেসিডেন্ট কে হতে পারেন, অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে খবরগুলো কি? পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন সেটা এখনই বলা কঠিন, কারণ সে ধরনের কোনো প্রার্থী আমরা দেখি না, বা এ ধরনের যেহেতু প্রস্তুতি ছিল না, হঠাৎ করে একটি ঘটনা ঘটে গেছে। এই পর্যন্ত কেউ বলে নাই যে আমি পরবর্তীতে প্রেসিডেন্ট নির্বাচন করব, ফলে এটা বলা কঠিন। তবে এখানে কয়েকটি দল আছে, দুটি মূল ধারা আছে, সংস্কারপন্থী আর একটা রক্ষণশীল। তাদের দুই পক্ষেরই প্রার্থী থাকবে। সেখানে এখন যে ট্রেন্ড, গত সংসদ নির্বাচন, দ্বিতীয় দফা সংসদ নির্বাচন হয়ে গেল এই কয়েকদিন আগে, সেখানে যে ট্রেন্ড আমরা দেখেছি সেটা রক্ষণশীলরা ভোট বেশি পাচ্ছে, ওরাই ক্ষমতায় আসছে, এবং সেই রক্ষণশীল ছিলেন ইব্রাহিম রাইসি। এর ফলে মনে করা হচ্ছে যে ইব্রাহিম রাইসিরই কোনো উত্তরসূরি, অর্থাৎ তারই নীতির অনুসারী কেউ পরবর্তী প্রেসিডেন্ট হতে পারে। অনেক ধন্যবাদ ডক্টর সোহেল আহমেদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইশফাক ইলাহি চৌধুরী, আপনি আমাদের সঙ্গে আছেন। আমরা বিরতির পর ফিরে এসে ভারতের নির্বাচন নিয়ে কথা বলবো। দর্শক, সবশেষ বিরতিতে যাচ্ছি, নিশ্চয়ই আপনারাও আমাদের সঙ্গেই থাকবেন।